আর একটা প্রশ্ন এই রিলেটেডই যে লং টার্ম ইনসুলিন প্রিক করতে করতে সেই জায়গাটাতে ব্যথা হয়ে যায় অনেক সময়। তো তাহলে সেক্ষেত্রে আর কোন কোন জায়গায় ইনসুলিনটা দেওয়া সম্ভব? Okay, Trisha, you can take this. ওকে, অলরাইট। ফার্স্ট অফ অল যেটা আমরা পেশেন্টকে ইনসুলিন ডেমনস্ট্রেট, একটা ইনসুলিন যখন পেশেন্ট ইনিশিয়েট করে, ডেমনস্ট্রেশনের পরে আসি আমরা সাইট রোটেশন। সাইট রোটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। পেটে তো ইনসুলিন নিতে হয়, যেটা কমন ব্যাপার, মোটামুটি অনেকেই জেনে থাকেন। তো পেটের যে ন্যাভেল এরিয়া থেকে আমরা 4 ফিঙ্গার ছেড়ে যে অ্যাবডোমেনের সাইডে আমরা বলি ইনসুলিন নিতে হবে। তো অনেকেই দেখা যায় যে প্রায় 1 মাস নিচ্ছেন, 2 মাস নিচ্ছেন, তারপরেই আমার কাছে ফলো আপে যখন আসছেন তখন বুঝিয়ে দেওয়ার পরেও তারা বলছেন যে আমার তো পেটে পেন হচ্ছে, পেটের এখানটা শক্ত হয়ে গেছে বা একটা লাম্প মতন বোঝা যাচ্ছে। তো আমরা ক্রস কোয়েশ্চেন তখন করি, তখন জিজ্ঞেস করলে দেখা যায় যে দে আর নট চেঞ্জিং দ্য নিডল। এখন কিন্তু কোনো ইনসুলিনই খুব একটা সিরিঞ্জে কেউ রেকমেন্ড করেন না, প্রত্যেকেই ইনসুলিন কিন্তু পেনে নেওয়ার চেষ্টা করেন। তো পেন বা ইনফেকশন বা র্যাশেস যেগুলো বেরোয় সেগুলো কিন্তু মেন যেটা হচ্ছে সাইট রোটেশন আর নিডল চেঞ্জ, দ্যাট ইজ দিস টু ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিডিলটাকে কিন্তু আমাদের প্রত্যেকটা, আমরা সাজেস্ট করি এক একটা নিডিল আপনারা একবারই ইউজ করুন, ওয়ান টাইম প্রিক করুন একটা নিডল, আর না হলে ম্যাক্সিমাম 3 ডেজ, নট মোর দ্যান দ্যাট। একটা নিডিল যদি আপনি বারবার প্রিক করতে থাকেন, নিডিলের ওপর যে স্মুথ কোটিংটা থাকে সেই কোটিংটা আস্তে আস্তে একটা টাইমে সরে যায়, আর সরে যেতে যেতে সেটা তখন পেইনফুল হতে থাকে পেশেন্টের জন্য। আর বারবার যদি প্রিক করতে থাকেন ওই একটা নিডিল দিয়ে, তখন দেখতে পাওয়া যায় যে পেন শুরু হয়েছে বা ইনফেকশন বা র্যাশেস শুরু হয়েছে যাদের সেনসিটিভ স্কিন তাদের জন্য। আর এছাড়াও যেটা বলি সেটা হচ্ছে সাইট রোটেশন। আজকে আপনি রাইট সাইডের অ্যাবডোমেনে ইনসুলিন নিয়েছেন, কালকে অবশ্যই লেফট সাইডে নেবেন, তারপরের দিন আরেকটু নিচের দিকে নামিয়ে নেবেন বা তার পরের দিন আরেকটু ওপর সাইডে নেবেন। এছাড়াও যে সমস্ত সাইটে ইনসুলিন দেওয়া যায় সেটা হচ্ছে আপনার আউটার পার্ট অফ আর হ্যান্ড, দিস পোর্শন, আপার পোর্শন, আউটার সাইডে। এছাড়াও আমাদের লেগের পোর্শনে, দুটো হাতে তো আছে, এছাড়াও আমাদের পায়ের যে থাই এরিয়া, যেখানে আমাদের পকেট পোর্শন, যেটা পকেট এরিয়া আমরা বলি, যেখানে পকেটে হাত ঢোকালে যে পোর্শনটা আমাদের আসে, সেই আউটার পোর্শনেও কিন্তু আমরা লেগে দিতে পারি। তো সেক্ষেত্রে আমি প্রথমেই পেশেন্টকে যেটা সাজেস্ট করি যে ইনসুলিন দেওয়া শুরু করুন পেট থেকে, কেন কি ইনসুলিনটা বেটার অ্যাবজর্পশন হয় সবসময় পেটে, অ্যাবডোমেনে কিন্তু অ্যাবজর্পশনটা বেটার হয়। তারপরে আপনার যদি মনে হয় কোনো রকম সমস্যা, বা ধরুন একটা জেস্টেশনাল ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন, তো তাদেরকে আমরা একটা টাইমের পর বলি আপনি থাইতে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। থাইতেও অ্যাবজর্পশন ভালো হয়, কেন কি থাই মানে মানুষ যখন হাঁটছে বা কিছু করছে তখন তারপরে অ্যাবজর্পশনটা তার জন্য, যেহেতু পাটা সবসময় একটা আমাদের সবসময় কাজের মধ্যে একটা ইনভলভ থাকে, তাই জন্য পায়েও আমরা বলি কিন্তু ইনসুলিনের অ্যাবজর্পশনটা ভালো হয়। যেখানেই দেয়া হোক না কেন ইনসুলিনের সাইট রোটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, নইলে আর নিডল চেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো কারণের জন্যই কিন্তু পেশেন্ট মেইনলি আমরা কমপ্লেইন আসতে দেখি যে পেটে ব্যথা হচ্ছে, পেটে শক্ত হয়ে গেছে। যেই শক্ত হয়ে যাওয়া লাইপোজ যে ব্যাপারটা, সেটা কিন্তু ওই সাইট রোটেশনের জন্যই হয়, মানে হচ্ছে, মানে সাইট রোটেশন করছেন না বলেই হচ্ছে। বারবার এক জায়গায় কিন্তু একটা নিডল প্রিক করা যাবে না। তো এটাই মেন জিনিস, আর কিছুই না। And just to add one more thing also to this is that আমরা সবসময় পেশেন্টদেরকে এনকারেজ করি to self administer insulin because ultimately it is their disease, so it is always important. Yes, if a patient is very old and he's got other cognitive problems যার জন্য সে নিজে ছুঁচটা ফোটাতে পারছে না, aged individual, that is a different issue altogether. But just for the fact that আমার ভয় করছে নিজের পেটে ছুঁচ ফোটাতে বলে আমি নিজের ইনসুলিন নিজে নেবো না, I will have one compound my house and prick me every day, or I will wait for one of my family members to prick me every day, that is so wrong. এই জায়গাটাতে কিন্তু this is where the diabetes care team plays a very very crucial role in convincing the patient that it is your disease and you have to take your own insulin. এইখানেই কিন্তু ট্রেনিং, ইনিশিয়েশন অফ ইনসুলিনের সঙ্গে সঙ্গে ট্রেনিং and continuous motivationটা কিন্তু একটা রোল প্লে করে থাকে. It is not just do it on World Diabetes Day, this awareness. It is something that is a daily process where the team is going to constantly be with the patient when they are having hypoglycemia, when the patient is having a problem with the insulin pen, or when the patient is having a problem with, just like a problem you said, যে একটা জায়গায় নিতে নিতে সেই জায়গাটা লাল হয়ে গেছে বা সেই জায়গাটা ঠিক হয়ে গেছে, সেইখানে সে কি করবে। এই ছোট ছোট ইস্যুস গুলো কিন্তু অ্যাকচুয়ালি
makes a lot of difference in their glycemic control. And again, the more the difference it makes in their glycemic control will have a long-term impact on their complications in future. So these small things makes a lot of matter into the treatment of the patient. থ্যাংক ইউ ডাক্তারবাবু। আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো যে ডায়াবেটিস রোগীদের যদি ক্রিয়েটিনিন বেড়ে যায় তাহলে তারা কি করবেন? সো দিস ইজ अगेन দ্য কমপ্লিকেশন অফ ডায়াবেটিস, যেটাকে আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলে থাকি। এবার এখানে একটা জিনিস ছোট্ট করে আমি বলে দিই, ক্রিয়েটিনাইনটা আমরা সবসময় জানি যে কিডনি ফাংশনের একটা, ইটস আ মার্কার অফ কিডনি ফাংশন, বাট अगेन দিস ইজ আ হাইট মার্কার অফ কিডনি ফাংশন। ক্রিয়েটিনাইন কিন্তু একজন ইন্ডিভিজুয়ালের বাড়ে আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম, যখন কিডনি প্রবলেমটা অনেকটাই প্রোগ্রেস করে গেছে। সো আর্লিয়েস্ট মার্কার অফ কিডনি ড্যামেজ ইন ডায়াবেটিস ইজ ইউরিন secretion, urine protein excretion. So আমরা যেটা চেক করে থাকি পেশেন্টসদের, সেটা হচ্ছে ইউরিনারি অ্যালবুমিন ক্রিয়েটিনাইন রেশিও বা ইউরিনারি মাইক্রোঅ্যালবুমিন লেভেল। ইউরিন বেসিক্যালি অ্যাক্টস লাইক আ ফিল্টার, ছাঁকনির মতো কাজ করে। ইট ইজ সাপোজ টু all the bad products of your body except the protein. প্রোটিন ইউরিন থেকে ইউরিনের মাধ্যম দিয়ে বেরোনো উচিত নয়। কিডনি is supposed to filter in the proteins. It should not let the proteins go out of your body. When proteins are going out of your body means the filtration action of the kidney is getting affected. That is usually the first sign of effect on the kidney. So যে individuals দের কিন্তু ইউরিন থেকে প্রোটিন লিকেজ হচ্ছে, ইউরিন থেকে প্রোটিন ইউরিয়া হচ্ছে, they are the people who are at higher risk of developing diabetic nephropathy complications in future. এই individuals দের কিন্তু আমরা খুব ক্লোজ কিডনি ফাংশন মনিটরিং করি। ক্রিয়েটিনাইন, as you have said, ক্রিয়েটিনাইন কিন্তু তার কয়েক বছর পরে বাড়তে আরম্ভ করবে। ইনফ্যাক্ট ক্রিয়েটিনাইন বাড়তে আরম্ভ করা মানে কিন্তু সে অলরেডি একটা ওয়েল এস্টাবলিশড কিডনি ড্যামেজের মধ্যে পৌঁছে গেছে। এই ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্টলি করার, কারণ ক্রিয়েটিনাইন বাড়লে কিন্তু কমার কোনো ওষুধ নেই। ক্রিয়েটিনাইন বাড়তে থাকলে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে খুব ক্লোজ মনিটরিং এ তাকে রাখতে হবে, তার কিডনি ফাংশনটাকে ক্লোজ মনিটরিং করতে হবে। তার সঙ্গে সঙ্গে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সে যে ওষুধগুলো খাচ্ছে, সেই ওষুধগুলো যেগুলোর উপর কিডনির উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, সেই ওষুধগুলোর ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে, দরকার হলে ওষুধগুলো পাল্টাতে হবে। কিডনি ফ্রেন্ডলি কিছু ওষুধ তাকে দিতে হবে যেটা তার রিনো প্রোটেকশন একটা এফেক্ট দেবে তাকে, এবং টাইমলি তাকে নেফ্রোলজিস্টের কাছে পাঠাতে হবে, কারণ তার যদি কিডনি রিলেটেড ফার্দার কোনো কমপ্লিকেশনস ডেভেলপ করে তাহলে যাতে সেটাকে হ্যান্ডেল করা যায়। থ্যাংক ইউ। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে যারা ধরুন ইনসুলিন নিচ্ছে বা নিচ্ছেন না, হঠাৎ করে সুগার কমে গেলে, মানে এরকম আজকাল একটু টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে হঠাৎ করে সুগার ফল হচ্ছে এবং তার জন্য অনেক রকম কমপ্লিকেশন হচ্ছে। হঠাৎ সুগার ফল করলে কি ব্যবস্থা নিতে পারবে? ওকে, তৃষা, ইউ ক্যান আনসার দিস, হাইপোগ্লাইসেমিয়া। অ্যাকচুয়ালি বাড়িতে যখনই আপনারা আছেন বা আপনারা যখনই ডায়াবেটিক পেশেন্ট বা ইনসুলিন নিচ্ছেন বা ডায়াবেটিক মেডিসিন চলছে, তো তখনই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সবসময় একটা বাড়িতে গ্লুকোমিটার রাখা, যেটা দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। একটা গ্লুকোমিটার ছাড়া কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না আপনার কেন মাথাটা ঘুরছে, আপনি কেন চোখে অন্ধকার দেখছেন। সেটা কিন্তু আপনি চোখে অন্ধকার দেখছেন বা মাথা ঘুরছে, অনেকেই বুঝতে পারেন না যে সেটা হাইপোগ্লাইসেমিয়া থেকে হচ্ছে। কিভাবে বুঝবেন? আপনার কাছে তো গ্লুকোমিটার নেই। তো একটা গ্লুকোমিটার থাকলে আমরা সাথে সাথে বুঝতে পারবো যে কি জন্য আমার মাথাটা ঘুরছে। যখনই মাথা ঘুরবে তখনই যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হন, সঙ্গে সঙ্গে আপনার ফার্স্ট যে স্টেপটা, দ্যাট ইজ টু মেজার ইওর গ্লুকোজ লেভেল। আমাকে সবসময় সাথে রাখতে হবে গ্লুকোমিটার দিয়ে আমাকে সঙ্গে সঙ্গে চেক করতে হবে আমার গ্লুকোজ। যদি দেখা যায় সেটা 17 নিচে বা 16 নিচে আমাকে রিডিং দিচ্ছে, তখনই বুঝতে হবে যে ইউ আর হাইপোগ্লাইসেমিক রাইট নাও। তো তখন আমাকে কি করতে হবে? দেয়ার ইজ আ গোল্ডেন 15-15 রুল, একটা খুব সুন্দর রুল রয়েছে সেখানে। তো আমাকে সেখানে 15 গ্রাম অফ গ্লুকোজ, দ্যাট ইজ 1 টেবিল স্পুন গ্লুকোজ, 1 গ্লাস জলে গুলে আমাকে সাথে সাথে পেশেন্টকে খাওয়াতে হবে। একটা পেশেন্ট যখন ইনসুলিন নেওয়া শুরু করছেন বা ডায়াবেটিস তার আনকন্ট্রোল বা তার অনেকদিন ধরে সুগার রয়েছে, তার বাড়িতে কিছু জিনিস থাকা খুব জরুরি, দ্যাট ইজ অফ হোয়াইট গ্লুকন ডি, গ্লুকোমিটার অ্যান্ড চিনি। এই জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকা সবসময় খুব জরুরি। বা হাইপোট্যাব, ওটা হাইপোট্যাবের ব্যাপারটা আমি পরে বলছি। এটা ধরুন ঘরে আছেন, ঘরে কিভাবে আপনি প্রিকশনস নেবেন ফর হাইপোগ্লাইসেমিয়া। তো 15 গ্রাম অফ গ্লুকোজ আমরা পেশেন্টকে সাজেস্ট করি 1 গ্লাস জলে গুলে ইনস্ট্যান্টলি খাইয়ে দিন and wait for 15 minutes and again check your glucose by glucometer. এই গ্লুকোমিটারের রোলটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট।
এছাড়াও একটা পেশেন্ট যখনই ইনসুলিন নেওয়া শুরু করে, অ্যাজ পার ডক্টর সাজেশন, গ্লুকোমিটার কিন্তু চেক করে ওনারাই বলে দেন যে কখন কখন আপনারা রিডিংটা নেবেন গ্লুকোমিটার দিয়ে। ধরুন প্রত্যেক দিন আমাকে নিতে হবে একবার ফাস্টিং, একবার পিপি, তো আমরা বলি রেকর্ড দ্যাট, ওইটার রেকর্ড রাখুন যে আজকে এত ছিল আমার ফাস্টিং, আজকে আমার পিপি এত ছিল, কালকে এটা ফাস্টিং, কালকে পিপি এটা। এবার দেখুন কিরকম কি হচ্ছে আপনার রিডিংটা। তো সেই অ্যাকর্ডিংলি আপনাকে খাবার সাজেস্ট করব আমরা। প্লাস এরপরে তো থাকে ইনসুলিন টাইট্রেশনের ব্যাপারটা। তো এইভাবে আমরা বলি যে গ্লুকোমিটার ইজ ভেরি হেল্পফুল ফর আ হাইপোগ্লাইসেমিয়া, ইন কেস অফ হাইপোগ্লাইসেমিয়া বা একজন ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে। আর ধরুন হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে যেটা বলি যে কখনোই খালি পেটে এক্সারসাইজ করবেন না, বা কোনো ব্রিস্ক ওয়াকিং, রানিং, স্কিপিং, এনিথিং, ইট সামথিং। দুটো বিস্কিট খাবেন না, বিস্কিট মুড়ি এগুলো কিন্তু একটা ডায়াবেটিস পেশেন্টের খাওয়ার জন্য উপযুক্ত খাবার নয়। আমরা বলি ইউ ক্যান টেক আ ওয়ান হ্যান্ডফুল অফ নাটস, কিছু নাটস নিতে পারেন, স্প্রাউটস নিতে পারেন, এগুলো নিয়ে আপনি এক্সারসাইজ করতে পারেন। এবার ধরুন আপনার মাথা ঘুরছে, কিছু খেয়ে বেরোননি, তখন এক্সারসাইজে বেরোচ্ছেন বা আপনি ওয়াকিং করছেন, তখন আপনার হঠাৎ মাথাটা ঘুরে গেল, তখন ইনস্ট্যান্টলি আপনার কিছু নেই সাথে, তখন ইউ ক্যান ক্যারি আ ক্যান্ডি বা হাইপো ট্যাব, সবসময় পকেটে কিন্তু সেটা ক্যারি করা উচিত। যখনই বুঝবেন আপনার মাথা ঘুরছে, তখন তো আর গ্লুকোমিটার দিয়ে চেক করার কোনো ওয়ে নেই, তখন আপনি একটা হাইপো ট্যাব খুলে খেতে পারেন বা ক্যান্ডি খেতে পারেন। এন্ড দেন বাড়ি এসে আপনি কিছু কার্বোহাইড্রেট রিচ কিছু ফুড ইনটেক করুন। ইট ক্যান বি আ বানানা, ইট ক্যান বি সাম রাইস, ভালো বয়েলড রাইস, এটা হতে পারে। তো এইভাবে কিন্তু হাইপোগ্লাইসেমিয়াটাকে আমরা ম্যানেজ করতেই পারি। সামারাইজ একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা যেটা ডায়াবেটিক পেশেন্টদের একটু রসিকতা করে বলে থাকি যে আপনার হাতে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ঢাল আর একটা হচ্ছে তলোয়ার। আপনার হচ্ছে ইনসুলিন আর ইওর মেডিসিন, যেটা দিয়ে আপনি ডায়াবেটিসটাকে লড়বেন, এন্ড ইওর ঢাল ইজ ইওর গ্লুকোমিটার। একটা ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার তলোয়ার থাকে, আপনার হাতে গ্লুকোমিটার নেই, তাহলে কিন্তু আপনি লড়াইটা লড়তে পারবেন না। বা যদি শুধু গ্লুকোমিটার হলো কিন্তু আমি আমার ওষুধটা ঠিক মতো নিলাম না বা ইনসুলিনটা ঠিক মতো অ্যাডমিনিস্টার করলাম না, তাহলেও কিন্তু আমি যুদ্ধটা লড়তে পারবো না। সো ইউ নিড বোথ, ইটস আ কম্বিনেশন অফ বোথ, প্রপার মনিটরিং অ্যান্ড টাইমলি অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগস বা ইনসুলিন। এই দুটো যদি সিনক্রোনাইজ করে করা হয় তাহলে কিন্তু সুগার ফল করবে না। অ্যান্ড অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যত পেশেন্ট অ্যাওয়ার হবে, যত সে নিজের সিমটোমোলজি গুলো আইডেন্টিফাই করবে, কুইক হাইপোগ্লাইসেমিয়া সিমটমস গুলো আইডেন্টিফাই করবে, তত কিন্তু সে একটা অ্যাকিউট হাইপোগ্লাইসেমিক অ্যাটাককে আটকাতে পারবে। যাদের ডায়াবেটিসের সাথে লিপিডের সমস্যা আছে তাদের হার্ট রিলেটেড প্রবলেম হওয়ার চান্সেস কতটা বেশি? Diabetes per se increases the risk of cardiac diseases by 2 to 4 fold. 2 থেকে 4 গুণ বেশি হয় ইন্ডিভিজুয়ালস যাদের ডায়াবেটিস থাকে। এর সঙ্গে যদি কেউ স্মোকিং করে, smoking, if you know, is an independent risk factor for all metabolic disorders, be it diabetes, be it dyslipidemia, or be it cardiac disease. শুধু স্মোকিং করলেই কিন্তু এই ডিজিজ গুলোর একটা হাই রিস্ক থাকে। স্মোকিং, as you know, is a modifiable risk factor, যেটাকে আমরা ইজিলি সরিয়ে দিতে পারি, অ্যাভয়েড করতে পারি। তো এর সঙ্গে, বিকজ ইট ইনক্রিজেস অ্যাথেরোজেনিসিটি ইন দ্য বডি, so lipid control is very very important because it is a very important part of metabolic control. So এই লিপিড abnormalities গুলোকে কিন্তু ডায়াবেটিস ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডায়েট এবং ওষুধের মাধ্যমে কিন্তু পেশেন্টের কন্ট্রোল করে থাকি। কারণ লং টার্ম কারোর যদি এলডিএল কোলেস্টেরল, যেটা ব্যাড কোলেস্টেরল অ্যাজ উই নো, বা ট্রাইগ্লিসারাইডস, এগুলো যদি তাদের হায়ার রেঞ্জে থাকে বিয়ন্ড আ সার্টেন টার্গেট, তাহলে কিন্তু আমরা দেখেছি তাদের কার্ডিওভাস্কুলার মর্টালিটি বা তাদের হার্ট ডিজিজ বা অ্যাথেরোজেনিক কার্ডিওভাস্কুলার ডিজিজ ডেভেলপ করার রিস্ক কিন্তু 5 বছর, 10 বছর, 15 বছর পরে কিন্তু বেড়ে যায়। সো দ্যাট ইজ ওয়াই again we keep telling our patients and we keep telling through platforms like yours that diabetes is not a single disease, it is a multifactorial disease, it is a multifactorial syndrome, যেখানে সুগার শুধু নয়, আপনার হার্ট, আপনার লিপিডস, আপনার কিডনি, আপনার নার্ভস, আপনার চোখ, each and every organ will get affected. And for controlling and for a healthy life, each and every of these parameters will have to be controlled simultaneously. It is not about just controlling the blood glucose level or the HbA1c. You also have to control lipids, you also have to control the fatty liver, the SGPT, you also have to control the uric acid. এখন আমরা খুব ক্লোজ একটা অ্যাসোসিয়েশন পাচ্ছি বিটুইন ডায়াবেটিস এন্ড ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, one because of lifestyle
lifestyle, সারাদিন সবাই ইনডোর, এখন তো সবাই আরো বেশি ইনডোর হয়ে গেছে because of work from home. Plus আমাদের Indians, Asians, we are all having some kind of a genetic predisposition to develop vitamin D deficiency in our body, and vitamin D is directly linked to development of any kind of metabolic syndrome, any kind of metabolic disorders, inflammatory disorders like diabetes, dyslipidemia, and various other metabolic conditions. So এই অ্যাডজয়নিং প্রবলেমস গুলোকেও কিন্তু ডায়াবেটিসের সঙ্গে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে, শুধু একা সুগারকে কন্ট্রোল করলে কিন্তু চলবে না। Suppose I am diabetic 2 patient, so in that case, is it possible like my children or my kid will also have the same thing and the same disease they can carry? Very, very pertinent, very important question. Thank you for touching on this topic. So, diabetes jader ache, especially if the parents are diabetic, then their children will have a 50 to 60% risk of developing diabetes. Now, there are two ways of looking at this. One is parents with type 2 diabetes can have children developing an early onset type 1 diabetes in childhood, or for similar phenotypic lifestyle and because of the genotypic progression, they can also develop type 2 diabetes as they grow up, even at a younger age group, after say 20, 25. So there is always a 50 to 60% risk of children developing diabetes if their parents are diabetic. Arekta jinish ekhane bole dewa, if mothers are diabetic during their pregnancy, now you know gestational diabetes is a very, very important aspect and segment that we all try to address as diabetologists. Pregnancy te diabetes থাকলে কিন্তু বাচ্চার যদি প্রেগন্যান্সিতে uncontrolled diabetes থাকে, the sugar is not well controlled, it definitely has an impact on the health of the baby when the baby is born. Neonatal hypoglycemia, neonatal weight gain, এগুলো তো থাকেই বাচ্চাদের, বিগ বেবি এন্ড অল দ্যাট। তার সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটার কিন্তু টাইপ 1 ডায়াবেটিস ডেভেলপ করার একটা খুব হাই রিস্ক থেকে যায়। দ্যাট ইজ ওয়াই ইন প্রেগন্যান্সি ইফ ডায়াবেটিস ইজ ডিটেক্টেড, দেন উই ask their mothers that you have to strictly control. এবং most of the time pregnancy in diabetes আমরা insulin prescribe করে থাকি for tighter blood sugar control. I think that will be a topic for another discussion someday. But to summarize, we tell the patients that you keep your blood sugar under very, very tight control all throughout 9 months. Because how you control your blood sugar in the pregnancy will have an impact on your child's health for the rest of their life. So yes, to answer your question, there is a high risk. মা বাবার যদি ডায়াবেটিস থাকে তাহলে চিলড্রেনদের ডায়াবেটিস হওয়ার একটা হাই রিস্ক থাকে, এবং এখানেই the concept of family health and family lifestyle in diabetes comes. So basically we tell that if your family has got diabetes, যদি বাড়িতে মা বাবার ডায়াবেটিস থাকে, then inculcate that lifestyle, that diabetic healthy lifestyle, that diet, that lifestyle, that exercise regime into your children. Because if that flows in the family, then the children will be oriented from their juvenile age group, from their age of say 12 বছর 14 বছর থেকে সে জানবে যে this is the lifestyle that I have to lead so that I don't develop diabetes when I'm 25 plus or when I'm 30 plus. বাড়িতে যদি there is a culture of sedentary lifestyle, no exercise, সারাদিন বসে বসে মোবাইল বা ট্যাবলেটে activities করা, and there is no physical activity, then these are the things that promotes diabetes in those children whose parents are diabetic. So if a family who is diabetic can inculcate that into their children, if their parents can inculcate this into their children, that we are diabetic, so you have a risk of developing diabetes. It doesn't mean that your life has ended or you have diabetes, but if you adopt a healthier lifestyle, if you eat healthy, so it's very important to tell those children that this is healthy and this is unhealthy. It's not that you have to eat bland food or you don't eat, indulge into any luxury at all, but you should limit. You should know where to limit. You should know what is good for your health and what is bad for your health. And the family that walks together keeps their diabetes under control together. This is, I always tell my patients that when you're going out for walks, when you're going out for, a physical activity, take your children along with you, because that is the behavioral change that will come into them. Because if you inculcate into them, at 10 years, 11 years, 12 years, when they will be 18 years, 20 years, 22 years, তখন কিন্তু ওদের কাছে এইটাই একটা normal lifestyle হবে. This is not going to be like a punishing lifestyle. It is going to be their normal lifestyle, because this is what they've seen from childhood. And that is going to give them a better future. That is going to prevent them from actually
developing diabetes. Because see, to end, you cannot control your genotype. আমাদের শরীরে যে জেনেটিক প্রিডিসপোজিশনটা এটা আমরা কন্ট্রোল করতে পারি না। সো মা বাবা ডায়াবেটিসে যদি একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, the children will carry that gene. But what we can control is our phenotype. What we can control is how we can modify our lifestyle and how we can remove those modifiable risk factors of diabetes. এবং সেটার মাধ্যমে কিন্তু you can minimize your risk of developing diabetes. থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের পার্টিসিপেন্টস যারা আছেন এখানে, আমি তাদের রিকোয়েস্ট করব, যদি আপনাদের কাছে কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা এখানে জিজ্ঞাসা করতে পারেন। I think while our participants, ask, I think there is one more thing that I would like to highlight here, and that is in this current COVID pandemic. We have all seen that diabetes is having a very crucial role to play in COVID patients, and individuals with diabetes are also at a higher risk of developing the complications because of COVID-19. So the importance of glycemic control, but good blood sugar control, gets more important in this COVID pandemic. Now, what has happened is because of lack of accessibility, the fear of the pandemic, many patients have cut off from their doctors. They are not into their routine follow-ups. The 3 monthly follow-ups are not happening. The 6 monthly follow-ups are not happening. But that is where we are trying to convince our patients and tell them that, you have to keep on your following up for your regular chronic illnesses at the same time besides combating this pandemic. Because just because we have COVID, it doesn't mean that, the other diseases have vanished. Diabetes will continue to progress. Complications of diabetes will continue to happen. So the only way of controlling and combating diabetes is by routine and regular follow-up. So it is very important that we don't get carried away with this pandemic issue and we ignore on our diabetes health. So it is very important for patients to understand that their diabetes control is crucial in all other times, especially in this pandemic time. Because if a diabetic individual gets COVID and their sugar is not under control, then the outcomes, their complications can be far severe to a normal individual who is getting COVID-19. So even in COVID perspective, keeping blood sugar under control is very, very important for all individuals. Dr. Sundar Chakraborty, I have a question related to stress management. Yes, please go আমরা ahead. সবাই জানি যে এই সময় মিন্স কোভিড এর সময় আমাদের অনেকেরই অনেক স্ট্রেস রয়েছে এবং দ্যাটস মেবি রিলেটেড টু ইয়োর ওয়ার্ক প্লেস অর অনেকেই এখন বাড়ি থেকে কাজ করছে, সেই জায়গায় একটা স্ট্রেস রয়েছে এবং হ্যাঁ সবসময় আমরা একটা কোভিড এর তো একটা ইয়েতে রয়েছি যে কোনো সময় হয়তো আমাদের যে কেউ ইনফেক্টেড হতে পারে, সেইও একটা রয়েছে। তো এন্ড হোয়াট আই নো দ্যাট ডেফিনেটলি এই স্ট্রেসটা কিন্তু ডায়াবেটিস এর ক্ষেত্রে মানে প্রোগ্রেশনের ক্ষেত্রে বলুন বা আলাদা জিনিসের সিমটমস গুলোর ক্ষেত্রে বলুন একটা নেগেটিভলি একটা ইম্প্যাক্ট করেই আর কি। সেটাকে কিভাবে ম্যানেজ করা যায়, যদি আপনারা যেভাবে পেশেন্টদেরকে সাজেস্ট করছেন এখন, সেটা নিয়ে যদি কিছু বলেন আমার মনে হয় অনেকেই এখানে। Right. Yes, I think stress does have an impact on the mental health, and thereby it also has an impact on the metabolic health of the individual. So pandemic situation, COVID-19, it's an infectious disease that we are dealing with. We are all stressed. As clinicians, as healthcare workers, we are also stressed because it is infectious disease. As patients coming to us, as individual going to his office, we are all stressed. I think everybody have their own way and their own ideologies and their own methods of coping up with stress. And I think it will be a very individualized approach. But one thing we have to understand here, that in every disease, especially chronic metabolic disease like diabetes, we have seen that oxidative stress and these metabolic factors play a very important role in progression of the disease. So any activity that can be done, like a deep breathing exercise, yoga, will eventually help you in reducing your oxidative stress in the body. It will help you in reduction of the reactive oxygen species. Basically, every of these disease is an inflammatory condition in our body. Cell inflammation is ultimately all these diseases develop. If I tell you from a molecular point of view, in depth. But so any activity, it can be, every individual have their own stress buster activity. For me, it can be music. For somebody, it can be swimming. For somebody else, it can be something else. So whatever activity helps as a stress buster for you, do that. That is number one. Number two, try doing deep breathing exercises and yoga.
And again, also physical activity is very, very important. This is something that we have not touched on, because you know, when you're doing any kind of exercise, there are a lot of endorphins যেটা শরীর থেকে released হয়, and these endorphins are actually a mood elevator hormones. So these endorphins, it's something that we all can relate to. When you do a very tiring exercise and you're really fatigued at the end of the exercise, you get a feel good feeling. You feel good. Okay, I've done something. That's because endorphins have been released from your body, and that endorphin gives you a feel good effect after a hearty exercise or a calorie burning exercise. So touch on some exercise like a 30 minutes of, say, rigorous brisk walking, or 30 minutes of treadmill or cycling on a daily basis. And along with that, or if you don't really find time to do those kind of brisk walking exercise, then something I tell my patients, that keep a Fitband with you and try to achieve 10,000 steps in a day. Try to walk 10,000 steps. It's very difficult to do 10,000 steps. When you're walking, you will see 6,000 7,000 steps ta khub easily hoye jabe. Last 3,000 4,000 steps ta kintu achieve korata is actually very difficult unless you're actually targeting them. So try to do some kind of exercise, 30 45 minutes period a day. Add to it, if you are a health freak kind of a person, add another 10 to 15 minutes of resistance training exercise, like a muscle toning exercise, that you can do it, a free hand or a kind of a gym exercise you can do, but then more than 10-15 minutes in a day. The major chunk should be the aerobics exercise, the cardio exercise that you're doing. Besides that, you can add on about 10 to 15 minutes of deep breathing exercise in yoga. So the deep breathing exercise in yoga does help in reducing the oxidative stress in the body, and it's actually quite proven. So I would not say that this has got a very huge contribution to the increase of blood sugar level in diabetes, but it does have a contributory factor. And if you can do these certain lifestyle changes, then I think this can act as a stress buster, whether you're combating the stress of diabetes, whether you're combating the stress of COVID, or you're combating any other mental stress. Somnath here again. Yes, Means, please go ahead. related to this topic only, when you have touched upon the the medical part of it, and I think we have Tisha here, so if she can give us some direction on our diet, that Yes, the diet Tisha which can tell about the diet also. The main thing Yep. you have to include nowadays into your diet is a zinc, vitamin C part, and protein, and other any kind of other vitamins you have to include. Okay, from starting from your first meal of your day, try to include like vitamin C rich fruits, some whole grains, sprouts that will supply vitamins and important part of proteins. Try to include all that in your diet. That will be helpful to boosting up your immune system. In this COVID situation, the main thing, you have to improve your immune system. You have to boost up your immune system. So which food will boost up your immune system is a major thing, that is protein part. Protein, vitamins and minerals will boost up your immune system. So choose those foods only which are rich in vitamins, which are rich in minerals, which are rich in proteins, and also the good fats also. সো যেখানে আমরা বলবো যে যেগুলোতে ধরুন ভিটামিন মিনারেল ছাড়াও, যদি ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে বলবো এমন কিছু চুজ করুন যেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স একটু লো, আমরা যেগুলো দিই আর কি পেশেন্টকে গ্লাইসেমিক ইন্ডেক্স বুঝে ফুড দিই। যে সব ফুড তো আমরা ডায়াবেটিস যাদের রয়েছে ডায়াবেটিস পেশেন্টকে প্রোভাইড করতে পারি না, তো আমরা যে ফুড গুলো দিই তার গ্লাইসেমিক ইন্ডেক্স বুঝেই আমরা দিই। তো সেরকম লো গ্লাইসেমিক ইন্ডেক্স বা ভিটামিন রিচ ফ্রুটস ইনক্লুড করতে পারেন ডায়েটে, হোল গ্রেইনস ইনক্লুড করতে পারেন ডায়েটে। এগুলো প্রপারলি ইনক্লুড করুন, পোর্শন সাইজ মেপে খান, তাহলেই আমি বলবো যে কিন্তু এই সিচুয়েশনে অনেকটা ইমপ্রুভমেন্ট আসতেই পারে। আর যেটা বলবো যে যারা তিশা, যদি কোভিডে আমাদের অলরেডি কয়েকটা যদি আপনি মানে এক্সাম্পল দেন, যেখানে যেই ফুড গুলো নিলে আমরা ধরুন অক্সিডেটিভ স্ট্রেস আমাদের কিছুটা রিলিফ হবে, মানে অ্যান্টিঅক্সিডেন্ট যেখানে অনেকটাই রয়েছে আর কি, এই ধরনের কিছু যদি আপনি এক্সাম্পল দেন যেগুলো আমরা ইনক্লুড করতে পারি আমাদের ডায়েটে, তাহলে আমার মনে হয় অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফ্রুটস বলতে আপনি যে কোনো সাইট্রাস ফ্রুটস নিতে পারেন। ভেজিটেবলস এর মধ্যে গ্রেট সোর্সেস টমেটো,
স্পিনাচ, এছাড়াও গ্রিন লিফি যে ভেজিটেবলস গুলো আছে সেগুলো আপনি নিতে পারেন। সেগুলো কিন্তু প্রত্যেকদিন ডায়েটে ইনক্লুড করতে পারেন। বয়েলড এগ, স্প্রাউটস এর মধ্যে রয়েছে যেগুলো ধরুন স্প্রাউট সালাড, আমরা পেশেন্টকে বলি যে যে ইন বিটুইন যে স্ন্যাক্স গুলো আমি বললাম যে ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনার ইজ নট এনাফ ফর আস, তো ইন বিটুইন যে স্ন্যাক্স গুলো রয়েছে সেখানে গ্রিন ভেজিটেবলস দিয়ে বা যে স্প্রাউটস যেগুলো থেকে আমরা প্রোটিন পাবো সেগুলো দিয়ে কিছু স্ন্যাক্স ইনক্লুড করুন, যেগুলো মুং স্প্রাউটস রয়েছে, এছাড়াও স্প্রাউটেড ছোলা বা এনি কাইন্ড অফ স্প্রাউটেড গ্রামস বা হেলদি নাটস লাইক ওয়ালনাট, আলমন্ডস, যেগুলো থেকে ভিটামিন ই পাবো আমরা, বা এনি কাইন্ডস অফ আদার ভিটামিনস লাইক ভিটামিন কে বা ভিটামিন যেগুলো রয়েছে সেই ভিটামিন গুলো বা হেলদি ফ্যাটস যেগুলো থেকে পাবো সেগুলো ইনক্লুড করা মনে হয় আমার অনেকটাই বেটার। এছাড়াও তো ফিশ রয়েছে, ফিশের মধ্যে কিন্তু হেলদি ফ্যাটস বা ওমেগাস, যেখান থেকে ওমেগা পাচ্ছি, ওমেগা 3, ওমেগা 6 পাচ্ছি, হেলদি ফ্যাটস পাচ্ছি, সেগুলো প্রত্যেকদিন, যেগুলো ধরুন যেগুলো ফ্রেশ যে কোনো মাছ। এছাড়াও আমি বলবো যে লোকালি অ্যাভেলেবেল বা সিজনাল যেগুলো রয়েছে, সিজনাল ফ্রুট এবং লোকালি অ্যাভেলেবেল যে ফ্রুট গুলো আছে সেগুলো ইনটেক করুন। শীতকালে কিন্তু প্রচুর ভেজিটেবলস বা ফ্রুটস কিন্তু এখন আসবেই, তো সেগুলোকে চুজ করুন যেগুলো ফ্রেশ হবে। তার মধ্যে ব্রকলি রয়েছে, ব্রকলি ইজ ভেরি ইম্পর্টেন্ট সোর্স অফ ভিটামিন সি বলতে পারি আমরা, ভিটামিন কে বলতে পারি। তো এগুলো অনেক রকম রেসিপিস রয়েছে যেগুলো আপনারা ডায়েটে ইনক্লুড করতে পারেন। তার সাথে তো এক্সারসাইজ ইজ ভেরি মাস্ট, যেমন স্যার বললেন আমাদের। Just to add to what Trisha has said, try to make your diet platter look colorful. When you are, visualization is so important, and that is an important component in having a stress-free diet. And second is enjoy your meal. That is again very, very important. So eat slow, enjoy your meal. When you're chewing the food, some hormone gets released which make you enjoy the food. So don't gobble up your food, eat slow and enjoy the meal. And the platter that you're eating, put a lot of greens, a lot of vegetables, a lot of fruit, so that it looks like a colorful, attractive meal. And that's like the portion meal that we talk about. Yeah. We suggest the patient make your food platter like our Indian flag, Tiranga. Like upper portion will be like a colorful red or orange or saffron light. Bottom portion will be your with green vegetables, and the bottom portion will be your white foods. আমরা পেশেন্টকে যেটা বলে থাকি, যতটা পারবেন কমিয়ে খান that white portion of the part, like চিড়ে, মুড়ি, white rice বা বিস্কিট, এই পোর্শন গুলো আমরা বলবো একটু যতটা পারা যায় একটু কম পোর্শনে খেতে পারলে ভালো হয়। যতটা মেক ইউর প্ল্যাটার মোর কালারফুল, যেরকম স্যার বললেন যে এই শীতকালে কিন্তু গ্রিন ভেজিটেবলস বলুন, কালারফুল ভেজিটেবলস, ক্যারটস, পামকিনস, এছাড়াও ব্রকলিস, ভ্যারাইটিস অফ ভেজিটেবলস আর দেয়ার। আর এরকম নয় যে ডায়েট মানেই আমাকে একটা অদ্ভুত জিনিস খেয়ে আমাকে ডায়েট করতে হবে, বা এমন কিছু যেটা হয়তো লোকালি অ্যাভেলেবেলই নয়, এমন কিছু দিয়ে কিন্তু ডায়েট করা যায় না, বা ডায়েট করা ঠিকও নয়। ধরুন আমি আজকে একটা 7 দিন একটা কিছু ইনক্লুড করলাম খাবারে বাইরে থেকে কিনে এনে, পরের 7 দিন সেটা অ্যাভেলেবেলই নয় বা পাওয়াই গেল না, তখন আমার ওইখানটা স্কিপ চলে গেল। তো আমরা সবসময় পেশেন্টকে বলি যে লোকালি অ্যাভেলেবেল বা বাজেট ফ্রেন্ডলি এমন কিছু ডায়েটে ইনক্লুড করুন যেগুলো আপনি কন্টিনিউ করতে পারেন। এরকম কিছু অনেক কিছু রয়েছে যেগুলো হেলদি ডায়েট আমরা ইনক্লুড করতেই পারি আমাদের ডায়েটে। থ্যাঙ্কস আ লট। Yes, right. তো আমার একটা প্রশ্ন আছে ডক্টর দের কাছে, যেটা ডক্টর দে অলরেডি বলেছেন যে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে ডায়াবেটিস, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সেক্ষেত্রে এক্সারসাইজ করার জন্য যে সাজেশনটা দিয়েছেন, তো সেটা অনেকে হয়তো মেনটেন করবে। বাট অলরেডি যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তারা যদি জানতে চায় তাদের ডায়াবেটিস হচ্ছে কি হচ্ছে না, তো সেক্ষেত্রে ঠিক কতদিন বা কোন সময় তাদের একটা রেগুলার চেক আপ বা স্ক্রিনিং করা উচিত? Mr. Mondal, this we had discussed right in the beginning. আমি প্রথমে বলেছিলাম যে people with family history of diabetes বিশেষত or any other individual, generally after the age of 30 years, they should be doing a random blood sugar once every year. Just a random blood sugar is good enough to find out that whether that person is at risk of developing diabetes or not. If possible, a fasting blood sugar in glucometer, or best if you can get a laboratory fasting sugar done once every year. যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস রয়েছে, so usually they have a glucometer at home, so even from an earlier age they can actually start doing the random blood sugar just once a year. They can just take their parents' glucometer and they can just check once in a year. So only by this screening method one can identify whether the individual is developing a risk of developing diabetes or not.
And what is the cutoff? সেটাই আমি প্রথম দিকে বলেছিলাম যে 200 যদি random blood sugar 200 ওপর ওঠে in glucometer, then that is a worrying sign, because that is where you have to ask meet a doctor or a diabetologist and get the necessary tests done to diagnose whether that individual is developing pre-diabetes or diabetes. Or when you're checking your blood sugar, any value which crosses above 110 is a worrying sign, because any value above 110 below 126 is pre-diabetes, and any value above 126 is definitive of diabetes. So glucometer is the first point of contact. We say that is a point of care machine. So glucometer দিয়ে সবসময় it's easy to check, it's readily available, বাড়িতেই থাকে বিশেষত যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস, এটা দিয়ে চেক করে নেওয়া। Otherwise, there are a lot of awareness activities, camps that is happening. Just go there and get yourself checked. Randomly routine fasting sugar, you can get it done from any local laboratory. Especially with those with family history, they must check once every year. Thank you, Dr. De. So I would request to all participants, if you have any questions, please raise your hands or please unmute yourself and ask it to our doctor. Want to ask one more question, a small one, Dr. Dey, that how frequent we should check the sugar at home by glucometer? So that is a very individualized answer it will be, Momita, because every patient will have their own requirement, will have their own glycemic targets, and every patient will have their own glycemic fluctuations, glycemic variability. So it is there is no clear cut answer to this. Most of the time jara insulin takers hoy ba jader glucose levels khub fluctuating, taderke amra bole thaki je you check your blood sugar once every day fasting in the glucometer and titrate your insulin or tablet dosing or insulin dosing accordingly. Patients like pregnant women jara insulin e royeche dine 3 বার 4 বার, তাদেরকে আমরা বলে থাকি দিনে 6 বার করে সুগার চেক করতে, because that 9 months is very very important and any fluctuation can have an impact on the fetal health. So again, individuals যারা ধরুন শুধু tablets এ রয়েছে, they are not on insulin, তাদের জন্য they can, for monitoring purpose, they can just check their fasting blood glucose once in a week or once in 2 weeks, once in a month even, depending upon how fluctuating their blood glucose levels are. So it is a very individualized way of checking. But glucometer, like I said, it's always the dhal. So the patient is always at a liberty to check their blood sugar at a fasting blood sugar at any point of time to see if everything is on track or not. That is the most important advantage. So আমাকে ডক্টর সপ্তাহে একবার বা 2 সপ্তাহে একবার করতে বলেছে, but I want to check it today and see if my sugar is fluctuating or not. I think that is the best way of identifying whether everything you're doing correctly or not. Right. So now more so we are getting newer technologies coming where you actually have the ambulatory glucose profiles coming in a patient, যেটা দিয়ে আমরা পেশেন্টের একটা 14-day গ্রাফ দেখতে পারবো যে তার কতটা সুগার কমছে, কতটা সুগার বাড়ছে. That is a absolutely new technology that we are adapting besides the finger prick of SMBG, self monitoring of blood glucose. So this is a very individualized way তে এটাকে চেক করা দরকার পেশেন্টের জন্য. But again, the power stays with the patient. So we always want to empower our patient and give them that you can check your blood sugar at a given point of time. Say for example, jar dhoro PP spikes hoche, so he's trying to control his diet, titrate the medicine doses to control the PP spike. So sometimes once or twice in a week he can get that postprandial reading 2 hours after meal and see if it is spiking above 200 or not. So it is a very individualized way. There is no clear cut guideline. And this is where we call it individualization of therapy. So প্রত্যেকটা হাতের 5টা আঙুল যেরকম 5 রকম আলাদা, ঠিক তেমনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কিন্তু রিকোয়ারমেন্ট আলাদা হবে, তার লাইফস্টাইল আলাদা হবে, তার ডায়েট আলাদা হবে, তার এক্সারসাইজ রেজিম আলাদা হবে, তার ওষুধ আলাদা হবে, এবং ঠিক তেমনি ভাবে তার ইনসুলিন ডোজিং আলাদা হবে, ঠিক তেমনি ভাবে তার কিন্তু গ্লুকোজ মনিটরিং টাইট্রেশন ডোজিং গ্লুকোজ মনিটরিং টাইমিংস গুলো কিন্তু তার আলাদা আলাদা হবে. So it is absolutely individualized based upon the patient needs. Thank you. Suppose আমি ইনসুলিন না নিয়ে আমি কোনো মেডিসিন নিচ্ছি ডায়াবেটিকের, এবং আমার যখন টেস্টে দেখলাম আমার ডায়াবেটিক নর্মাল, মানে নর্মাল রেশিওর ভেতরেই আছে, তারপরে কি আমি আমার মেডিসিন কন্টিনিউ করব না আমি ওখানেই স্টপ করতে পারি? না, this will be a decision taken by your doctor. So this is not a decision that the patient is going to take, because যখন কোনো পেশেন্টকে আমরা ওষুধ দিয়ে থাকি, it is not just about the blood glucose levels, as I have told. See, it's a multifactorial disease. So the medicine will have an impact on his heart, on his kidney, the good impact. It will have a good impact on his heart, on his kidney, on the other organs of the body.
So to continue or discontinue a drug will be decided by the doctor based upon what I'm targeting for that patient in the next few months, based upon how compliant the patient is, whether the patient will be able to maintain on lifestyle alone. শুধু তার ওষুধটা বন্ধ করে দিলাম অথচ সে যেখানে সেখানে যা ইচ্ছে খেয়ে বেড়ালো আর লাইফস্টাইলে তার কোনো কন্ট্রোল রইল না, তাহলে কিন্তু 3 মাস পরে তার সুগারটা আবার স্পাইক আপ পড়ে যাবে। It will also depend upon what is the dose that he is taking. মিনিমাল ড্রাগ ডোজিং এ থাকে তাহলে সেই ওষুধটাকে বন্ধ করে দেওয়ার একটা জায়গা থাকতে পারে, যদি সে হায়ার ডোজে থাকে তাহলে ওষুধটা বন্ধ হবে না, ওষুধটা কমানো হবে। সো ইয়েস, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দ্যাট ইউ হ্যাভ সেড, যে নিজের থেকে সুগার কন্ট্রোল হয়ে গেছে বলে বা নর্মাল হয়ে গেছে বলে কিন্তু ওষুধটাকে বন্ধ করবো না, because it is not a one day phenomenon. It is something that will have to be decided, and it's a trial and error thing. It's a thing, something that will be titrated over the months, over the years, over next 10 years, 15 years, 20 years. So the decision to start, stop, change the drug dosing, we should always be taken by your doctor and not by yours. Thank you. I'm speaking on behalf of my mother. She is diabetic, and last year she suffered from Bell's palsy. Right. That syndrome. So that time Yeah. her sugar was a little high. So was it like related? Like, is there any connection between? So what happens is that in patients with Bell's palsy, sometimes the neurologist or your clinician could have given the patient steroid. Oral steroids could have been prescribed to the individual for quick recovery from the Bell's palsy. It's not a very proven therapy, but there is one school of thought that steroids work in Bell's palsy. So if the patient was taking steroids, then of course the blood sugar could have spiked up. That could be one of the reasons that you have to check the prescription, and you can see if there is a drug called Visolone or methylprednisolone in the prescription. That's one of the reasons, because as we know, steroids increase blood sugar levels. And the other reason that could lead to increase if the patient was not taking steroids, other reason could have been that any infection, whether it's a viral infection or a bacterial infection. Bell's palsy, as you know, is it's kind of a viral infection on the facial nerve. So any infection, say, will lead to a stressful condition in the body for which blood sugar levels can either go up or go down. Most of the time it goes down, but in certain conditions it can also go up. So any stressful condition will increase in blood sugar levels. So that could also have been a reason where the blood sugar levels could have spiked up. So it would be either of these two reasons. Okay. So is there any recurrence of like future risk is there for recurrence? No. So what happens is that your mother is not diabetic per se. Only during that Bell's palsy period her sugar went up. She is diabetic. She has high Okay. blood pressure also. Okay. Yeah. So in that case, it's just that in such infectious condition, normally what patients do is that they just get connected with their diabetologist, who just titrates their medication doses for a while. And if it's a transient rise of blood sugar, then once that infection condition or that stressful condition is over, then the blood sugar level should go back to its previous level, and it then becomes regular monitoring and regular follow-up that this needs to be continued. Okay. Thank you, doctor. Any more questions from the participants? Okay, so I think we should wrap up this meeting fast, because we have taken 34 minutes extra. So thank you so much, Dr. Amit Kumar De, and thank you so much, Trisha Chakraborty, for conducting webinar for us. Yes. And very beautiful session. It was very useful, and I hope we will again conduct this kind of sessions in future also, because these are really needed for us. Thank you. And thank you to both of you for taking the initiatives at a short notice of getting everything online and getting everything on track. And I'll just end my talk with just one important thing here. That is, we always say that management of diabetes is not a science, it's an art. And especially on the eve of Diwali, where we all have the craves of eating sweets, and with Bhai Dooj coming and Bhai Phoda coming. So it's all about the control. It's all about controlling your cravings. And the ones a diabetic who knows his disease lives the longest. A diabetic who knows the art of controlling gets a better control of his disease. I think with this I will end my talk. Thank you very much. Thanks a lot. Thank you, Trisha, for participating. Thank you so much for inviting me in this platform. Thank you so much. Yeah. Thank you, so Momita. much, Thank you. and Shubho Deepavali to all of Shubho you. Deepavali, yes, to everyone. Have a Shubho safe Deepavali.
And আরেকটা আমার রিকোয়েস্ট আছে to everyone, like we have a Facebook group, so if you have any questions or any question to our Dr. Roy and Trisha, so you can write to us, so we will able to in future আমরা আপনাদেরকে সেই কোয়েশ্চেনের আনসারস গুলো দেওয়ার ব্যবস্থা করব, maybe in our next session. So Momita, can you just confirm the mobile number, so it will be easier for them to connect with Yes, us. I will share the WhatsApp number and our Facebook page to our participants after this meeting. I will share them personally. Thank you so much. Thank you Thank you, very much. doctor. Thank you, Thank you everyone. so much. It All was All participants. lovely participants for lovely joining in. session. Thank you for your time. Thank you, everyone. Yeah.